পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমাদের এই করোনাকালীন সময়টা অত্যন্ত একটি বিপর্যয় সময় যাচ্ছে সারা বিশ্বব্যাপী। আমাদের বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরাও সেই বিপর্যয় একসময় কাটিয়ে উঠব, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, এই প্রত্যাশা করি। সকল ছাত্রছাত্রী আমাদের কলেজে আসবে, আবার স্বাভাবিকভাবে পড়াশোনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আমি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, প্রভাষক ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি ইতিপূর্বে তোমাদের 9টি লেকচার দিয়েছি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী এবং ব্যবস্থাপনা প্রথম পত্রে এই বিষয়গুলো নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে যোগাযোগ অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে আলোচনা করব। আমি সকলকে আজকে এই ক্লাসে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগ বিভিন্ন মাধ্যম। আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম আসে হলো যোগাযোগ বিষয়টা কি। আমি এর আগেও যোগাযোগ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যোগাযোগ করার ক্ষেত্রে দুটি পক্ষ লাগে, একটি হচ্ছে প্রেরক আর একটি হচ্ছে প্রাপক। প্রেরক তার সংবাদ, তথ্য, ইচ্ছা, ভাব, আকাঙ্ক্ষা ও অনুভূতি যখন অন্যের নিকট মানে প্রাপকের নিকট প্রেরণ করে এবং প্রাপক যখন তার প্রত্যুত্তর দেয় তখন তাকে বলা হয় যোগাযোগ। সেই যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলি নিয়ে আজকে আলোচনা করব। বিশেষত তোমরা সবাই সেটা দেখো। ইমেল, ভয়েসমেল,
টেলিকনফারেন্সিং। বুলেটিন বোর্ড। X বুলেটিন বোর্ড। ইন্টারনেট। মাল্টিমিডিয়া। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ইলেকট্রিক মাধ্যমগুলো একটি চিত্র আকারে প্রকাশ করছি। আমার প্রথম স্তরে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টি কি। বর্তমান অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে মানে কর্মকাণ্ডের ক্ষেত্রে যোগাযোগ একটি সংযোজনী শক্তি হিসেবে কাজ করে, অর্থাৎ মানে খুব একটি পাওয়ারফুল কাজ হিসেবে কাজ করে থাকে যোগাযোগ। আমি বিভিন্ন ব্যক্তির মধ্যে যখন সংবাদ তথ্য দ্রুত প্রেরণ করব, অর্থাৎ যোগাযোগের ফলপ্রসূ কার্যক্রম করতে গেলে তথ্যের আদান প্রদান খুব দ্রুত গতিতে প্রেরণ করতে হবে প্রাপকের নিকট, তা যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। আমি যদি সঠিক তথ্য এবং সঠিক সময়ে যদি কাজটি করে থাকি তাহলে যোগাযোগের ফলপ্রসূ ফল লাভ করবে। বর্তমানে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক যোগাযোগের মানুষ মৌখিক এবং লিখিত এই দুই ধরনের যোগাযোগ করে থাকে, আর সম্পূর্ণ এই যোগাযোগটি করে থাকে ইলেকট্রনিক পর্যায়ে, ইলেকট্রনিক মাধ্যমে। সেই ইলেকট্রনিক মাধ্যমে যে বিভিন্ন কৌশলগুলো, সেই কৌশলগুলো অথবা মাধ্যমগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, ভেরিয়াস আমাদের বলা হয় যে মিডিয়া অফ ইলেকট্রিক কমিউনিকেশন। আমাদের এখানে বিভিন্ন রকম ভেরিয়াস থাকে, তার মধ্যে যেমন প্রথম আছে আমাদের হচ্ছে ইমেল, তারপর আছে আমাদের ভয়েস মেইল, টেলেক্স, ফ্যাক্স, টেলিকনফারেন্স, বুলেটিন, ইন্টারনেট, মাল্টিমিডিয়া। তার মানে এই মাধ্যমগুলো ব্যবহার করে আমি যোগাযোগ কাজগুলো করে থাকি। প্রথমত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের ইমেল। ইমেল বিষয়টা হচ্ছে আমাদের ইমেলকে বলা হয় ইলেকট্রনিক মেইল, অর্থাৎ আমরা ইলেকট্রনিক মেইল বিষয়টা হচ্ছে একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটারের ইন্টারনেট ভিত্তি করে বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে যখন এক জায়গার তথ্য বা সংবাদ অন্য এক কম্পিউটারকে অথবা তথ্য প্রেরণ করবে, তা হচ্ছে আমাদের ইমেল। এই ইলেকট্রনিক ইমেলের ক্ষেত্রে আমাদের যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ বার্তার প্রেরক এবং প্রাপকের উভয়ই কিন্তু একটি নির্দিষ্ট ইমেল আইডি থাকতে হবে। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে আমি যখন এই ইমেলটা করব তখন দেখা যায় আমাদের কি করতে হয় যে ইলেকট্রনিক মেলের ক্ষেত্রে আমাদের
যোগাযোগের ক্ষেত্রে কি করতে হয়, দুজনের একটা ইমেল ঠিকানা থাকতে হয়, যেই ঠিকানার মাধ্যমে তারা এক জায়গার তথ্য অন্য আরেকজনকে প্রেরণ করে থাকে। যখন একজন ব্যক্তি তার তথ্য এবং সংবাদ প্রেরণ করে অন্য প্রাপ্যের কাছে, তখন তার মেল বক্সে গিয়ে জমা হয়। ওই মেল বক্সে যখন জমা হয়, সেই মেল বক্সে জমা হওয়ার জন্য তার কিন্তু একটা yahoo.com থাকে। যেমন আমি বলি, যেমন kobir@yahoo.com, এটা একটা আমাদের ইমেল ঠিকানা। এই ঠিকানা একটা ধরে নিলাম তার নিকট পৌঁছাতে হয়। এই ব্যক্তি ছাড়া অব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তিও বিভিন্ন রকম ইমেইলের জন্য পোর্টাল খুলে থাকেন, যেমন ইয়াহু, মেইল.কম, জিমেইল। হ্যাঁ, আমাদের এই ধরনের পোর্টালগুলো ব্যবহার করতে হয়, যে পোর্টালের মাধ্যমে তারা যোগাযোগ কাজটা সম্পন্ন করে থাকে। তাহলে ইমেইলের বিষয়টা আমাদের দুইটা পক্ষেরই ইমেল অ্যাড্রেস বা ঠিকানা থাকতে হবে, যে ঠিকানার মাধ্যমে একজন অপরজনকে মেল করবেন এবং মেল বক্সে যখন জমা হবে তার সুবিধা মতো সময়ে তিনি এই মেলটাকে গ্রহণ করবেন এবং যখন দেখবেন দেখে তার প্রত্যুত্তর দেবেন। এই হচ্ছে আমাদের ইমেল। তারপর আসি আমরা ভয়েস মেল। আমাদের ভয়েস মেল সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত ইলেকট্রনিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ এটা ইমেলের একটি অনুরূপ, কিন্তু ইমেল যেমন আমাদের লিখিত আকারে হয়, কিন্তু ভয়েস মেলটা লিখিত আকারে হয় না। ভয়েস মেলটা হচ্ছে আমাদের মৌখিকভাবে বার্তা প্রেরণ করা হয়। এক্ষেত্রে ভয়েস মেলে মৌখিক বার্তা প্রেরণ করতে হয়। যোগাযোগের সংবাদ প্রেরণ এবং সংরক্ষণ কম্পিউটার, ভয়েস রেকর্ডার এবং টেলিফোন সংযোগের প্রয়োজন হয়। আমি যখন এই ভয়েস মেলের ক্ষেত্রে যখন যোগাযোগটা করব, তখন আমার কি করতে হবে, একটা টেলিফোনের সংযোগ থাকতে হবে, একটা রেকর্ডার থাকতে হবে। যখন বার্তা যখন প্রেরণ করলেন, বার্তা যিনি প্রেরণ করলেন, যিনি গ্রাহক, তিনি তখন ভয়েস রেকর্ডার মাধ্যমে তিনি সেই তথ্যটা বা ভয়েসটা অথবা সংবাদটা গ্রহণ করেন। আমাদের বর্তমানে ইলেকট্রনিক পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমেও আমরা এই ভয়েস মেইলটা পাঠাতে পারি, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থা আধুনিক যুগে সর্ববেশি অনেক বৃহৎ পরিমাণ ব্যবহৃত হয়ে আসছে। তাহলে ভয়েসগুলো আমাদের যোগাযোগ ক্ষেত্রে অত্যন্ত যুগান্তরী আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। তার পাশে আমরা টেলেক্স বিষয়টা আমাদের লিখিত ইলেকট্রনিক যোগাযোগের একটি পুরাতন পদ্ধতি। আমরা যে লিখি, এই লেখা ইলেকট্রনিক পদ্ধতির একটি পুরাতন যোগাযোগ পদ্ধতি। এই পদ্ধতিটা টেলেক্সে টেলিপ্রিন্টারের সাহায্যে আমাদের ব্যবহার করা হয়। এই টেলিপ্রিন্টারের দুইটা অংশ থাকে, একটা হলো কিবোর্ড ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। অর্থাৎ এই টেলেক্সে যখন আমি ব্যবহার করব, তখন টেলিপ্রিন্টারের মাধ্যমে বার্তা প্রেরক তিনি তার সংবাদটা লিখবেন এবং তার অপোজিটে যিনি থাকবেন, অর্থাৎ বার্তা যিনি গ্রহণ করবেন, তার টেলিপ্রিন্টারে তিনি যা লিখলেন, প্রাপক যিনি লিখলেন, তার কাগজে সেটা মুদ্রিত হবে। তার তার সংবাদটা এখানে লিখলেন, ওইখানে পেয়ে গেলেন। এভাবে তাদের আদান প্রদান হয়। টেলিফোনে যেমন আমরা সংবাদ আদান প্রদান করি, ঠিক টেলেক্সও তাই আমরা সংবাদ আদান প্রদান করি। টেলেক্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে আমাদের যোগাযোগের মাধ্যমে। তারপর আমরা ফ্যাক্স। আমাদের ফ্যাক্সকে পুনরূপ হচ্ছে ফ্র্যাকশনাল স্পেস জিরোস, আমাদের বলা ফ্যাক্সের পুনরূপ। ফ্যাক্স আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম এবং অত্যাধিক বা অনেক বেশি পরিমাণ ব্যবহৃত একটা মাধ্যম। ফ্যাক্স ব্যবহার করতে গেলে টেলিফোনের সংযোগ থাকতে হয়, অর্থাৎ টেলিফোনের সংযোগের মাধ্যমে আমাদের ফ্যাক্সটা ব্যবহৃত করতে হয়। এই ফ্যাক্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করে থাকি, যেমন ফ্যাক্সের মাধ্যমে আমরা কি করে থাকি, এক জায়গা অর্থাৎ যিনি প্রেরণ করেন তিনি তার সংবাদ, ছবি অথবা চিত্র এগুলো হুবহু কপি করে আরেক প্রান্তে যিনি প্রাপক বা রিসিভার যিনি থাকেন তার নিকট প্রেরণ করা হয়। অর্থাৎ সংবাদ প্রেরক তার সংবাদ বা তথ্য তিনি কি করে থাকে, হুবহু লিখে সেগুলো ছবি বা বিভিন্ন চিত্র অথবা গ্রাফ অন্য প্রান্তে যিনি থাকেন তার নিকট প্রেরণ করেন। এই ফ্যাক্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে। তারপর আমরা টেলিকনফারেন্স আমাদের বর্তমানে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের বর্তমান যে সময়টা যাচ্ছে, করোনাকালীন সময়, এই সময়টা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি যে টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন আলোচনা সভা হয়ে থাকে। অর্থাৎ
ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গাতে অবস্থানরত, মানে পারস্পরিক ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি তাদের সমন্বয়ে তারা কি করে বিভিন্ন একটা সভা আয়োজন করে অথবা আলোচনা সভার আয়োজন করে। এই যে সভা বা আলোচনার আয়োজন করা ভিন্ন ভিন্ন স্থানে থেকে করা, সেটা হচ্ছে আমাদের টেলিকনফারেন্সের মাধ্যমে হয়ে থাকে। এই টেলিকনফারেন্সে দেখা যায় করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আমাদের দেখা যায় এই টেলিকনফারেন্সটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে অডিও কনফারেন্স, একটা ভিডিও কনফারেন্স। অডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের কথাগুলো শুনতে পারে, কিন্তু একজন অপরজনকে দেখতে পারে না। কিন্তু ভিডিও কনফারেন্সে কি হয়, দেখা যায় তাদের অবশ্যই একটা দেখা যায় তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দেখা যায়, তাকে শোনা যায় এবং মিটিং এর বিভিন্ন কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা যায়। এটা অত্যন্ত ব্যয়বহুল ভিডিও কনফারেন্সের আমাদের মিটিং। বর্তমান করোনাকালীন সময়ে দেখা যায় বিভিন্ন অফিস আদালত তাদের দেখা যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সভাগুলো আয়োজন করে থাকে বা আলোচনা অনুষ্ঠানগুলো তারা করে থাকে। বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই টেলিকনফারেন্স আমাদের বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যে বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি টেলিকনফারেন্সের মাধ্যমে, সে আধুনিক যুগে ইলেকট্রিক যোগাযোগের ক্ষেত্রে টেলিকনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই টেলিকনফারেন্স ক্ষেত্রে যিনি ভিডিও কনফারেন্স করে তার প্রত্যেকে একটা ভিডিও ক্যামেরা থাকবে। আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি, কম্পিউটারের মাধ্যমে করতে পারি, সেক্ষেত্রে একটা ক্যামেরা থাকবে, একটা মাইক্রোফোন থাকবে, মনিটর সমৃদ্ধ একটা ঘর থাকবে অথবা আলাদা থাকবে। তাহলে আমরা কি করে প্রত্যেককে সে আলোচনা অংশগ্রহণ করতে পারি। যিনি আলোচনা অংশগ্রহণ করতে চান তিনি সেই আলোচনা যোগদান করতে পারেন। এবং আমাদের সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও কনফারেন্সটা অডিও কনফারেন্সের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল এবং তুলনামূলকভাবে অনেক খরচ হয়। তথাপিও আমাদের দেখা যায় কার্যকরী ভূমিকা পালন করে। তার পাশে আমরা বুলেটিন বিষয়টা, যে বুলেটিন বোর্ড বলতে সার্বক্ষণিক সংযোগিত ইন্টারনেটের মাধ্যমে, মানে সর্বক্ষণ ইন্টারনেট সংযোগ থাকবে এবং ইলেকট্রিক শক্তি চালিত একটা নোটিশ বোর্ড, অর্থাৎ বিভিন্ন সংগঠন এখানে একত্রিত হয় এবং দলীয়ভাবে ইন্টারনেটের উপর ভিত্তি করে বুলেটিন বোর্ড তৈরি করেন। এখানে যে যারা এখানে সদস্য পদ হন বা যারা এখানে এই আমাদের বুলেটিনের ক্ষেত্রে যারা সদস্য হয়ে থাকেন, মানে এখানে সদস্য যারা যারা হন বুলেটিন বোর্ডের ক্ষেত্রে, তারা কি করেন বিভিন্ন সময় তাদের সংবাদগুলো উত্থাপন করেন বা বিভিন্ন ইস্তফা দিয়ে থাকেন। এই বুলেটিন থেকে যারা সদস্য আছেন ইন্টারনেটের সংযোগের মাধ্যমে যিনি অনলাইনে থাকেন তিনি সেখানে বিভিন্ন তথ্য সেখান থেকে সংগ্রহ করেন, আবার বিভিন্ন তথ্য উপস্থাপন সেখানে আবার প্রদান করেন। মানে এখান থেকে তথ্য যেমন সংগ্রহ করেন বিভিন্ন সংগঠন মিলে একটা বোর্ডের মাধ্যমে, অনলাইন বোর্ডের মাধ্যমে শক্তিশালী ইন্টারনেট চালিত, সেখান থেকে বিভিন্ন তথ্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন, আবার প্রয়োজনীয় তথ্য সেখানে প্রদান করেন। এই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং প্রদান করার কাজটা হচ্ছে আমাদের বুলেটিন বোর্ডের কাজ। এটা অত্যন্ত যুগ উপযোগী, আমাদের দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যখন একত্রিত হয়ে এই বুলেটিন বোর্ডগুলো কাজ করে থাকে, তখন দেখা যায় ব্যবসা বাণিজ্য অনেক দ্রুতগতিতে তারা কাজ করে থাকে। তাই বুলেটিন বোর্ড আমাদের ইলেকট্রিক যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তারপর আমরা ইন্টারনেট আমরা তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া ভাবাই যায় না। আজকাল আমাদের ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বকে আমরা একটা বিশ্বগ্রাম বানিয়ে ফেলেছি। অর্থাৎ পৃথিবীর যেখানে যা ঘটছে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজ গতিতে আমরা সকল তথ্য পেয়ে যাই। আমাদের ছোট ছোট নেটওয়ার্কের মাধ্যমে একটি বৃহৎ নেটওয়ার্ক হয়ে থাকে। যেমন আমরা ছোট ছোট যখন নেটওয়ার্কগুলো একত্রিত করি সেই নেটওয়ার্ক আওতায় দেখা যায় বৃহৎ নেটওয়ার্ক আওতা হয়, পৃথিবীব্যাপী একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য, ছবি, গ্রাফিক্স, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকম মতামত আমাদের সেখানে দেওয়া হয় এবং সেখানে আমরা সংগৃহীত করি, সেখান থেকে আমরা উপকৃত হয়ে থাকি। আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আমাদের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের ইন্টারনেট। এই ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্ব ভাবাই যায় না, কারণ ইন্টারনেটে সকল শ্রেণীর মানুষই সেখান থেকে সুবিধা গ্রহণ করে থাকে এবং ইন্টারনেট একটা বিশ্বগ্রাম নেটওয়ার্কের আওতার মাধ্যমে বিশ্বগ্রামটা নেটওয়ার্কের আওতা অন্তর্ভুক্ত হয় বলে আমাদের দেখা যায় ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে ইন্টারনেটের সহায়তায়, ইন্টারনেটের সুবিধায় আমরা খুব সহজভাবে সবকিছু কাজের সমাধান সহজভাবে করতে পারি।
তারপর আসি আমরা মাল্টিমিডিয়া। আমাদের ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের সর্বশেষ মাধ্যম। মাল্টিমিডিয়া কোনো সংবাদ জানার জন্য অনেকগুলো মিডিয়া বা মাধ্যমের সমষ্টিকে আমাদের মাল্টিমিডিয়া বলা হয়। মানে অনেকগুলো এখানে মিডিয়া থাকবে, মাধ্যম থাকবে, সেই অনেকগুলো মিডিয়া বা মাধ্যমের সমষ্টিকে বলা হয়, আমাদের কি বলা হয়, আমাদের মাল্টিমিডিয়া। এই সমস্ত মিডিয়ার মধ্যে গ্রাফিক্স, ছবি, সঙ্গীত, ভয়েস টেক্সট, অ্যানিমেশন ইত্যাদি উল্লেখযোগ্য। আমাদের এই মাল্টিমিডিয়ার মধ্যে কি কি কাজ হয়ে থাকে? আমাদের গ্রাফিক্সের কাজ হয়ে থাকে, দেখা যায় সেখানে আমাদের ছবি, সঙ্গীত, ভয়েস টেক্সট, বিভিন্ন রকম মিডিয়া কাজগুলো করে থাকে। তো এইরূপ মাধ্যম সমূহ কম্পিউটার পর্দায় একত্রে স্থাপন করা হয় এবং মাল্টিমিডিয়া রূপ ধারণ করা হয়। আজকাল মাল্টিমিডিয়া পণ্য ও সেবা বিক্রির ক্ষেত্রে অথবা বিজ্ঞাপনের ক্ষেত্রে অথবা প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাল্টিমিডিয়া আমাদের দেখা যায় মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে থাকি, অথবা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখা যায় পণ্য বা সেবা বিজ্ঞাপন দিয়ে থাকি, প্রচার করে থাকি। তার মানে একটা কথা বলা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচারই প্রসার। আমরা যত প্রচার করব ততই প্রসার হয়। ব্যবসা বাণিজ্যের, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যত প্রচার করা যাবে তত উন্নত সাধন করা যাবে। আমরা যদি একটা ব্যবসা বাণিজ্য কনসেপ্ট যদি নিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য কখনই আগাবে না। তাই ব্যবসা বাণিজ্যকে যদি আমি মানুষের দর গোড়ায় অথবা তাদের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে? ইন্টারনেটের সহযোগিতা নিতে হবে, বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমের সহযোগিতা নিতে হবে। তাহলে আমরা দেখা যায় ব্যবসা বাণিজ্যকে অনেক দূর আগাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যোগাযোগ প্রযুক্তির আজকে আমার শেষ ক্লাস। তোমাদের সামনেতে একটা সিটি পরীক্ষা নেওয়া হবে। আশা করি তোমরা এখান থেকে অনেক বেশি প্রিপারেশন নিবে এবং সেই অনুযায়ী কাজ করবে। গত ক্লাসে আমি বলেছিলাম যেমন যোগাযোগ অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো আমি আরেকবার তোমাদের সাথে আলোচনা করছি। যেমন আমি এখান থেকে তোমাদের পড়িয়েছিলাম যোগাযোগ কাকে বলে, যোগাযোগ বলতে কি বোঝায়, আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, অনানুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে, অথবা আমাদের যে বিভিন্ন বাহ্যিক যোগাযোগ কাকে বলে, শাব্দিক যোগাযোগ কাকে বলে, ফলাবর্তন কাকে বলে, ইমেইল কাকে বলে, ফ্যাক্স আজকে যেমন আমরা পড়লাম ফ্যাক্স কাকে বলে, যেমন এটা হতে পারে তোমার জ্ঞানমূলক আকার আসতে পারে, ফ্যাক্স কাকে বলা হয়, অথবা টেন্স বলতে কি বোঝায়, অথবা মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়, অথবা আমি এভাবে কোশ্চেন করতে পারি সৃজনশীলের মাধ্যমে ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে আমি দেখা যাবে সৃজনশীল প্রশ্ন করতে পারি। তো অবশ্যই গুরুত্ব সহকারে সেই বিষয়টি খেয়াল করবে, পড়বে এবং সেই অনুপাতে তোমরা কাজ করবে, তাহলে তোমরা ভালো করতে পারবে। আর অবশ্যই তোমাদের আমাদের সিটি পরীক্ষার একটা সিলেবাস আমি অলরেডি আমরা বিভিন্ন লেকচার, আমি যে 10টি লেকচার দিয়েছি সেই লেকচারের মধ্যে তোমাদের সিলেবাসটাই ছিল, সেই অনুপাতে ক্লাসগুলোই করেছি। সেই ক্লাস থেকে দেখে তোমরা ভালো মতো পড়বে, আয়ত্ত করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।